কোর্ট থেকে এবার বেকসুর খালাস পেল নীলাঞ্জনা এবং ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। কোর্টে যখন সার্থকের জবানবন্দি শোনার পর জজ সাহেব সুস্পষ্ট হয়ে যায় এই গোটা কেসে কোনো রকম কোনো নীলাঞ্জনা এবং ক্রান্তের বিরুদ্ধে কোনো রকম কোনো স্ট্রং এভিডেন্স পুলিশ না দিতে পারার ফলে এক পর্যায়ে পুলিশের ঘাটতির কারণে এই আদালত নীলাঞ্জনা এবং ক্রান্তকে যখন বেকসুর খালাস দিয়ে বলতে থাকে যে দিস ক্লোজ ইজ ডিসমিস নাও, ঠিক সেই মুহূর্তে কোর্ট থেকে বেরোয়া মাত্রই যখন নীলাঞ্জনা সার্থকের কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে থাকে যে আজ তুমি যদি আমার হয়ে জবানবন্দি না দিতে তাহলে হয়তো বা এতক্ষণে আমাকে প্রিজন ভ্যানে করে আবারও ওই 4 দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে হতো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কোনো কিছুর জন্য আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি কোনো কিছু আপনার জন্য করিনি। আমি রীতিমতো আমার ভালোবাসা মানুষটার তাগিদে এইসব কিছু করেছি, কারণ আপনাদের এই অশান্তি পোহাতে পোহাতে রীতিমতো ওই মানুষটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং সেটা আমি কোনো মতে এক্সপেক্ট করতে পারছি না। ঠিক সেই মুহূর্তে রাই সেখানে এসে বলতে থাকে যে সার্থক, তাহলে অবশেষে তুমি ভালোবাসার কাছে হেরেই গেলে, সেটা তো অন্তত স্বীকার করবে। আমি তো মনে করেছিলাম যে হয়তো বা তুমি আর কোনোদিনও নিজের ভালোবাসাটা নিয়ে ফিরিয়ে আসবে না স্রোতের কাছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না, সেটা কী করে হতে পারে, যে মানুষটার কাছে আমি মন দিয়েছি সেই মনের কাছে আমি ফিরে যাবো না, সেটা কী করে হতে পারে রাই দিদিভাই। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে সেই মনের মানুষটাকে আমাদের বাড়ি থেকে সে নিয়ে যাবে না। ঠিক সেই মুহূর্তে সার্থককে নিয়ে যখন নীলাঞ্জনা, ক্রান্ত, রাই, অনির্বাণ সকলে যখন রায়ের বাপের বাড়িতে ফিরে আসে এবং সেখানেই যখন স্রোত সার্থকের সম্পর্কে সব কিছু ওর বাপের মুখ থেকে আগে থেকে শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তেই সার্থককে জাপটে ধরে স্রোত হাঁক করে বলতে থাকে যে সার্থক, আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। তুমি ঠিক সময় মতন যে ঠিক সিদ্ধান্ত নিয়েছো তার জন্য সত্যি তোমার প্রতি কৃতজ্ঞ। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কিন্তু এই কাজটা করানোর জন্য তুমি অনেক আমাকে কষ্ট দিয়েছো এবং তার থেকেও বড় কথা, তুমি রীতিমতো কাল রাতে যে কথাগুলো বলেছো সেটা আমাকে ব্ল্যাকমেল করার জন্যই বলেছো। তুমি তো আমাকে বলেছিলে যে তোমার মেজদি ভাইকে যদি আজকে আমি কোনো মতে না ছাড়িয়ে নিই তাহলে হয়তো বা তুমি আত্মহত্যা করবে, এবং তোমার আত্মহত্যা করা থেকে তোমাকে বিরত রাখার জন্য আমাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে। কিন্তু মেজদি ভাই, আপনাকে একটা কথা বলে রাখছি, আপনি যদি এখনও পর্যন্ত সময় থাকতে নিজেকে না বদলাতে পারেন এবং না শুধরান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পরবর্তীতে আমার কাছ থেকে কোনো কিছু আপনি এক্সপেক্ট করবেন না, এবং তাৎক্ষণিক কিন্তু আমি আপনার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা এবার আমি করব, এবং সেটা কোনো অংশে কিন্তু কম হবে না, এবং বলতে পারেন যে আপনার যাতে ফাঁসি কার্যকর হয়ে যায় সেরকম শাস্তির ব্যবস্থাই করব। কারণ আমার স্ত্রীর গায়ে কেউ হাত উঠাবে এবং আমার স্ত্রীকে কেউ মেরে ফেলার চেষ্টা করবে, আমার কাছ থেকে চিরকালের জন্য কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তা জেনেও আমি হাতে হাত দিয়ে বসে আছি শুধুমাত্র এই যাত্রায় আমার স্ত্রীর আপনার উপরে বিশ্বাস আছে বলে নয়। তো বা আমি কিন্তু এত সহজে দমে যাওয়ার মতন ব্যক্তি নয়, তাই আমি আপনাকে বলছি এখনও সময় আছে, শুধরে যান এবং আপনার বরকেও একই কথা বলে দেবেন। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আমার তো শুধরানোর কোনো প্রয়োজন নেই, আমি যা করে যাচ্ছি আমি সেটাই করে যাবো, কারণ আমি দুবেলা দুমুঠো গরিব দুস্থ মানুষের মুখে হাসি এবং আমি ওদের মুখে খাবার তুলে দিতে পারি বিধে আমি এসব কাজ করি, এবং আমি তোমাদের মতো এতটা স্বার্থপর নয়। শহরের মানুষরা যে পরিমাণে স্বার্থপর, সেই স্বার্থপরতাটা নিয়ে যদি তুমি গ্রামে বসবাস করো না, তখন তুমি হাড়ে হাড়ে টের পাবে যে তোমাদের শহরের মানুষের থেকে কয়েক গুণে আমরা গ্রামের মানুষরা বেটার, এবং সেটা তোমাকে একদিন প্রমাণ করে দেবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।